পশ্চিমবঙ্গের চপমুড়ির গুণমুগ্ধ ভক্ত ছিলেন তিনি, কিন্তু ঝালমুড়ির ঝাল মসনদকে একেবারে ছাড়খাড় করে দিল তাঁর। দেখুন, গত পর্বে মানে হঠাৎ যদি উঠলো কথায় শেষ যে পর্বটা আমি করেছিলাম, সেখানে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলেছিলাম বলে অনেকেরই খুব রাগ হয়েছিল। গোঁসা করে আমাকে গালাগাল দিয়ে একেবারে ভরিয়ে দিয়েছেন। বাংলা ভাষায় বেসামাল হয়ে গেছেন তারা। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, নির্বাচনের পর ফলাফল বেরোনোর আগে প্রত্যেক মুখ্যমন্ত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী হয়ে যান। চর্চাটা হয় এটা নিয়ে যে বিদায়ী মুখ্যমন্ত্রী নির্বাচনের পর ফলাফল বেরোলে আবার ফিরে আসতে পারবেন, নাকি তিনি একেবারেই বিদায় হয়ে যাবেন এবং প্রাক্তন হয়ে যাবেন। এখন এই চর্চাটা খরচার খাতায়। টাটাকে টাটা বলার এক যুগ পরে মসনদকেও টাটা বলে চলে যেতে হচ্ছে তাকে। অবশ্য চলে যেতে হচ্ছে বলাটা ভুল, এমন অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকটা আর মাইল্ড নেই, একেবারে করোনারি পর্যন্ত পৌঁছে দিয়েছেন বাংলার নরনারীরা। দেখুন, বিষয়টা হচ্ছে আজকে এই যে নির্বাচনের ফলাফল বেরিয়েছে পশ্চিমবঙ্গে, আজ অনেকের অনেক কিছু পাওয়ার দিন। এই যেমন দেখুন, কৌস্তব বাগচির মাথায় চুল পাওয়ার দিন, শঙ্কর ঘোষকে যে পুলিশ অফিসার বাধা দিয়েছিলেন তাকে একেবারে দেখিয়ে দেওয়ার দিন যে দেখেছেন তো আমরা কিরকম আবার ফিরে এলাম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সবসময় বিরোধী নেত্রী হিসেবে দেখে এসেছেন, আজ আবার তার সেই বিরোধী নেত্রীর আসনে ফিরে যাওয়ার দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনে প্রথমবার বিরোধী রাজনীতি করার দিন। অনেক সাংবাদিক, বিদগ্ধ মানুষজন, পণ্ডিত, ব্যক্তি বিশিষ্ট মানুষ তারা খেপে খেপচুরিয়াস হয়ে বলেছিলেন আমরা মমতার বাংলায় মরতে চাই না। তাদের আজ যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে চলে যাওয়ার অনুকূল সময় হয়ে ওঠার দিন। অনেক অ্যাক্টিভিস্ট ছিলেন যারা কিন্তু একটা সময় বেশ অ্যাক্টিভলি গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেন, আজ তাদের একেবারে টেবিল চাপড়ে চিল্লায় কন আমি ঠিক কিনা বলার দিন। আজ তাদের বলার দিন যে দেখুন, ঈশ্বর আর সাফল্য টিকে থাকলে, লেগে থাকলে কিন্তু পাওয়া যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের শালবনির কারখানাটা কোথায় গেল, আজ সেই প্রশ্ন করার দিন, বা খানিকটা কারখানাটা একটু খুঁজে দেখার দিন যে কোথায় গেল। টলিউডের বিশ্বাস ব্রাদার্স, অরূপ এবং স্বরূপ বিশ্বাস, তারা এতদিন যাদের ঘটিবাটি চাটি করে দিয়েছেন তাদের ঘাড়ের ওপর সদর্পে দাঁড়িয়ে রুদ্রনীল ঘোষের বাঁশি বাজানোর দিন। পরমব্রত চট্টোপাধ্যায়ের ডুকরে কেঁদে ওঠার দিন। ঋদ্ধি সেনের হয়তো দার্শনিক হওয়ার দিন। উচ্চবিত্ত বাঙালি যারা ডবল ইঞ্জিনের স্বপ্ন দেখছিলেন তাদের আজ ঝিকঝিক করে সেই ডবল ইঞ্জিনে চড়ে ওঠার দিন। এবং মধ্যবিত্ত বাঙালি যারা এতদিন সবুজের ঝোপে ঝাড়ে খালি দাম দিয়ে গেছেন তাদের আজ সুদে আসলে বুঝে নেবার দিন। শুভেন্দু অধিকারীর আজ অমলিন হাসি হাসার দিন। ছোট মোদি তিনি যে নিজেকে বলেছিলেন সেটা উদযাপন করার দিন। এবং তারই সঙ্গে আজ কিন্তু খানিকটা পাল্টি খাওয়ার দিনও বটে। যারা একটা সময় বিজেপিকে দেখলেই নাক সিটকোতেন তারা আজ সবাই মিলে লিখতে শুরু করেছেন, আরে না না, আমরাও তো এটাই চাইতাম, আমরা তো সবসময় বলতাম বিজেপিই জিতবে, আমরা তো চাইতাম আকাশটা একেবারে কমলা হয়ে যাক, আমরা তো চাইতাম মোদিকেই, দিদিকে নয়। যারা এতদিন একেবারে চোদ্দ লেজ্জ পেয়েও খেয়ে তৃণমূলের সঙ্গে একেবারে মেনি বেড়াল হয়ে থাকতো, তাদের আজ সদর্পে বোঝানোর দিন লোকজনকে যে দেখুন, গরমকালেও কিন্তু কমলা লেবু খাওয়া উচিত, গরমকালেও কমলা লেবু খেলে খুব উপকার হয়। এবং তারই সঙ্গে একদম শেষে কিছু মানুষজন বলছেন যে দেখুন, এটা না অন্য কোনো দেবদেবতার অভিশাপ নয়, এইটা একেবারে ফুটবল দেবতার অভিশাপ। অরূপ ক্যাপচার করে নিয়েছিল মেসিকে, আর সেই জন্যেই এবার বিজেপি ক্যাপচার করে নিল দিদির চেয়ারকে, সেই জন্যেই কিন্তু দিদির সর্বনাশটা হলো। বলুন তো মশাই, এটা কোনো কথা? এইখানে একটা কথা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমার কিন্তু যেখানে ছিলাম সেখানেই থাকার দিন, আমার কিন্তু প্রশ্ন করার দিন, বিরোধিতা করার দিন। তার কারণ সাংবাদিকতার কাজটা কখনোই কিন্তু শাসকের পদলেহন করা নয়, সবসময় ক্ষমতাকে প্রশ্ন করা। এবং তৃণমূল কংগ্রেস যখন সরকারে ছিল, ক্ষমতায় ছিল, বারবার তাদের সমস্ত দুর্নীতি, অপরাধ, অন্যায়, চ্যুতি সমস্ত কিছু নিয়ে আমি প্রশ্ন তুলেছি, সরব হয়েছি, প্রতিবাদ করেছি। এবার যে নতুন শাসক আসছে তাদেরও কোনো অন্যায়, অপরাধ, চ্যুতি, দুর্নীতি এগুলো দেখতে পেলে সেগুলো নিয়েও কিন্তু আমি প্রশ্ন করব। আমি যেখানে ছিলাম আমি সেখানেই থাকবো, সেই নিয়েও আমি সরব হব। এবার তার জন্য পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকারের মতো নতুন বিজেপির সরকার যদি মনে করে আমাকে মামলার গামলায় চুবিয়ে রাখবে, তাহলে রাখবে, লড়াই করে নিতে হবে, কি আর করা যাবে। তার থেকে এক ধাপ এগিয়ে গিয়ে যদি তারা মনে করে আমাকে দেশদ্রোহী টহি বলে দেবে, তাহলেই বা কি করা যাবে। আজ এই কথাটাও মনে করিয়ে দেওয়ার দিন যে যখন তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল সেই সময় সাংবাদিকদের উপরে নেমে আসা আক্রমণে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার কিন্তু নিন্দে করেছেন, বারবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, এবং বারবার বলেছেন তিনি সাংবাদিকদের পাশে আছেন। আজ সেটা মনে করিয়ে দেবার দিন। এখন নিজে শাসকের আসনে বসার পর সাংবাদিকদের সেই পরিসর তিনি রাখবেন, এটা আশা করা যায়। তবে না রাখলে কী বা করা যাবে, আগেই যেটা বললাম, কাজ তো সবাইকে নিজেরটা করে যেতেই হবে। আজ কিন্তু অনেক বাঙালিরই রং পাল্টে নেবার দিন, একেবারে উল্টে দেখুন পাল্টে গেছি অবস্থা, কিন্তু আমরা পাল্টাইনি, আমরা যেখানে ছিলাম আমরা কিন্তু সেই জায়গাতেই রয়েছি।
15 বছর আগে একটি সরকার ক্ষমতায় এসেছিল পশ্চিমবঙ্গে দিন বদলের স্বপ্ন দেখিয়ে। তার মধ্যে অন্তত 7 থেকে 8 বছর এই চেয়ারে বসে তাদের সমস্ত অন্যায়, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে আমরা বারবার সরব হয়েছি, প্রশ্ন করেছি। একইভাবে আবারও দিন বদলের স্বপ্ন দেখিয়ে কিন্তু একটি নতুন সরকার বাংলায় আজ এসেছে। তারাও যদি কোনো রকম কোনো অপরাধ, চ্যুতি বিচ্যুতি ঘটায়, তাদেরও কিন্তু সেই জবাবদিহি, সেই কৈফিয়ত দিতে হবে, সাধারণ মানুষকে দিতে হবে, তাদের ভোটারদের দিতে হবে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অবশ্যই চর্চা শুরু হবে যে বিজেপি সরকার এলে এরপর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপির মধ্যে থেকে কে হবেন। তারই সঙ্গে চর্চা শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায় হারার জন্য কি কি অজুহাত দেবেন বা কি কি বলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সেই পুলিশ, তারা কোথায় যাবেন। কিন্তু তারই সঙ্গে কিছু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই থাকবে। এই সরকার, যে সরকার বর্তমানে ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গে, তারা কিন্তু ক্ষমতায় আসার আগেই দাবি করেছে বা 45 দিন সময় চেয়ে রেখেছে যে ক্ষমতায় আসার পর 45 দিনের মধ্যে তারা ডিএ দেওয়ার ব্যবস্থা করবে, পে কমিশন ঠিক করবে, এই প্রতিশ্রুতিও কিন্তু তারা দিয়ে রেখেছে। এগুলো কতদূর কি হচ্ছে সেই নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে এবং সেদিকে নজর থাকবে। বিজেপির একটা বিরাট বড় প্রতিশ্রুতি ছিল যে আমাদের দেশের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে একটা দীর্ঘ বর্ডার এলাকা রয়েছে এবং সেই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় সীমান্ত অসুরক্ষিত রয়েছে, সেখানে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে বারবার জমি নিয়ে টালবাহানা করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু বর্ডারে সুরক্ষা প্রদান করা যায়নি। সেই সমস্ত সমস্যার সমাধান করে বর্ডার সুরক্ষা প্রদান করবে বিজেপি, এই প্রতিশ্রুতি দিয়েছে। সেটা কতদূর এগোচ্ছে অবশ্যই সেদিকেও কিন্তু চোখ থাকবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিজেপির তরফ থেকে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তৃণমূল আমলে যা যা দুর্নীতি হয়েছে সেই সমস্ত দলিল কিন্তু মানুষের সামনে বিজেপির সরকার এসে ফাঁস করবে, শ্বেতপত্র প্রকাশ করা হবে। সেটার দিকেও অবশ্যই কিন্তু নজর থাকবে যে তারা এটা করছেন কিনা এবং কত তাড়াতাড়ি সেই কাজটা হচ্ছে। এই প্রত্যেকটা জিনিস জনস্বার্থে জরুরি, জনকল্যাণের জন্য জরুরি। যে জনকল্যাণের প্রতিশ্রুতি নিয়ে কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছে, এই প্রশ্নগুলো আমাকে করতেই হবে। দেখুন, একটা কথা যেটা আমি বারবার বলে থাকি সেটা হচ্ছে কথা বলে যেতে হবে। কারণ যে কোনো দিন যে কারোর কথা বলার অধিকার কেড়ে নেওয়া হতে পারে, তাই যতদিন কথা বলা যায় কথা বলে যেতে হবে। কথা বলেই কথা বলার অধিকারকে রক্ষা করা যাবে। কারণ আমাদের তো দেখুন সেরকম কোনো জায়গা নেই যে ঘন্টা খানেকের মধ্যে এক যুগের অভ্যেস একেবারে তুড়ি মেরে বদলে যাবে। দেখুন, আজ এই যে বিজেপির জয় দেখতে পাওয়া যাচ্ছে, মানে বিজেপির যেটা সাধারণত ন্যারেটিভ থাকে যে মুসলিম ভোট বিজেপি পায় না, আজ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে মুসলিম ভোট ডিসাইডিং ফ্যাক্টর, সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে পদ্ম ফুল ফুটেছে। এই কথাটা আমি আগের পর্বেও বলেছি, আজ আবার বলছি, মনে করিয়ে দেওয়ার জন্য আবার বলছি, বিজেপির এই যে জয় আজ এসেছে, এটা কিন্তু শেষ 5 বছর বা 10 বছরের পরিশ্রমের ফলাফল নয়। শেষ 5 বছর বা 10 বছরে এই উত্থান বিজেপির আসেনি, এটা দীর্ঘ সময়ের ফল। দীর্ঘদিন ধরে কিন্তু বিজেপি অল্প অল্প করে পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হয়েছে। আপনারা জানেন আরএসএস একটা দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের মাটিকে পদ্মফুলের জন্য সিঞ্চিত করেছে এবং বাম জমানা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের জমানায় বিভিন্ন রকম সমীকরণ লড়াই করতে করতে আজ বিজেপি এই জায়গায় এসে পৌঁছেছে। এবং তারই সঙ্গে মনে করিয়ে দিতে হয় যে আজ বিজেপির এই জয় সেই সময়কার স্বীকৃতি যখন পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী করার জন্য লোক খুঁজে পাওয়া যেত না, কিন্তু তখনও কিছু মানুষজন বিজেপির পতাকা হাতে লড়াই করেছেন। যখন মুরলীধর সেন লেনে টিমটিম করে আলো জ্বলত, যখন শ্রমিক ভট্টাচার্য একা বিজেপির বিধায়ক হয়ে বিধানসভায় বসেছেন, যখন রাহুল সিনহা দিনের পর দিন বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন, হেরেছেন, আবার লড়াইতে নেমেছেন শুধুমাত্র এটা জানান দেওয়ার জন্য যে আমরাও আছি, যখন দিলীপ ঘোষ সাইকেলে করে বিজেপির প্রচার করে বেরিয়েছেন বিভিন্ন গ্রামে গ্রামে, সেই সমস্ত সময়ের স্বীকৃতি কিন্তু আজ বিজেপি পেয়েছে। বিজেপির এই জয় পশ্চিমবঙ্গের মাটিতে এসেছে। আগেও এই কথাটা আমি বলেছি, আবার বলছি, বিজেপির আজকের এই জয়ের দুটো ভাগ আছে। এক ভাগে অবশ্যই রয়েছেন অমিত শাহ, যিনি একেবারে পশ্চিমবঙ্গে পড়ে থেকে এখানে কিন্তু সমস্তটা নিজে তদারকি করেছেন। কেন্দ্রীয় বিজেপির পুরো মেশিনারিটাকে কিন্তু একেবারে লাগিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, কেন্দ্রীয় বিজেপি একেবারে ঝাঁপিয়ে পড়েছে। এবং দ্বিতীয় ভাগে রয়েছেন বিজেপির সেই সমস্ত কর্মী সমর্থকরা যারা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বিজেপির সঙ্গে থেকেছেন, দুর্দিনেও যারা বিজেপির পতাকা ধরেছেন, দুর্দিনেও যারা দলের সঙ্গে থেকে লড়াই করেছেন। তবে একদম শেষে বলি, আমি এক্ষুনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এপিটাফ লিখে দিতে রাজি নই, সেই জায়গায় আমি যাচ্ছি না। তবে দেখার বিষয় অবশ্যই থাকবে 2011-র পর যারা ক্ষমতায় এসেছিলেন, 15 বছর ধরে যারা ক্ষমতায় থেকেছেন, তারা এই মুহূর্তে বিরোধী আসনে নিজেদের কিভাবে বজায় রাখতে পারেন। তারা কি আদৌ নিজেদের ধরে রাখতে পারবেন, নাকি অনেক কিছুই সেখান থেকে চলে যাবে। তারই সঙ্গে যারা একেবারে ক্ষমতার কোলে এসে বসেছেন, গ্ল্যাক্সো বেবি হয়ে রাজনীতি করেছেন এতদিন, তারা বিরোধীদের আসনে কিভাবে বসেন, বিরোধিতা করতে
পারেন কিনা সেদিকেও চোখ থাকবে, নাকি তারা আবার পাল্টি খেয়ে দল বদলে ফেলেন সেটাও দেখার বিষয় হবে। একটা সময় বিরোধীদের ওপর যে ধরনের আক্রমণ বর্ষণ তারা নামিয়েছেন, আজ যখন তাদের নিজেদের ওপরে সেই জল এসে পড়বে তখন তারা মাটি কামড়ে লড়াই করতে পারেন নাকি পালিয়ে যান সেটাও অবশ্যই দেখার বিষয় হয়ে থাকবে। ওই যে বললাম, জীবনে যা কিছু করবেন সব কিছু এখানেই কিন্তু ফল ভোগ করে যেতে হবে। স্বর্গ নরক বলে কিছু নেই, সব কিছুর ফল এই পৃথিবীতে জীবিত অবস্থাতেই পেয়ে তবে যেতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।